দুটি প্রাণের বিনিময়ে অবশেষে জামিন মিলল বাগেরহাট ছাত্রলীগের সেই সভাপতি জুয়েল হাসান সাদ্দামের। আমরা কি তার এই জামিনের স্বস্তি প্রকাশ করব? তার এই জামিনের জন্য আমরা সাদ্দামকে অভিনন্দন জানাবো। সোমবার বিচারপতি JBM হাসান এবং বিচারপতি আজিজ আহমেদ ভুইয়ার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ তার জামিনের আদেশ দেন। এবং সাদ্দামের জীবনে কি হয়েছে আমরা সবাই জানি। তার যে একের পর এক মামলা এবং কোনো কোনো মামলায় জামিন হওয়ার সত্ত্বেও আরো নতুন নতুন মামলা, এতে যে প্রচন্ড হতাশায় নিমজ্জিত হয়ে এক সময় তার সহধর্মিনী স্বর্ণালী আত্মহত্যার সিদ্ধান্ত নিলেন। তার আগে নিজের শিশু সন্তানকে হত্যা করলেন। যদিও আমরা এটিকে কোনোভাবে সমর্থন করি না, তারপরেও করেছে তো। 9 মাসের মধ্যে একদিনও সাদ্দাম তার শিশুকে বুকে জড়িয়ে নিতে পারেনি। এগুলো সবই আমরা জেনেছি। তাদের মৃত্যুর 3 দিন পর জামিন মিলল এবং তাদের মুখখানা শেষবারের মতো দেখার জন্য সাদ্দামকে কত কি করতে হয়েছে, সাদ্দামের পরিবারকে কত কি করতে হয়েছে, সেক্ষেত্রেও যে রাষ্ট্র সরকারের প্রশাসনের নির্মমতা, তাও আমরা প্রত্যক্ষ করেছি। এখন কি করবে সাদ্দাম এই জামিন দিয়ে? কোথায় যাবে সাদ্দাম? কি আছে তার জীবনের? আদালতে তার পক্ষে যে আইনজীবী লড়াই করেছেন তিনি জানিয়েছেন যে ব্যক্তিগত ট্র্যাজেডির বিষয়টি বিবেচনায় নিয়ে আদালত তার জামিন মঞ্জুর করেছেন। অনেক দয়া আদালতের। পৃথিবীর বুকে ইতিহাস সৃষ্টি করার পরে এই যে জামিনটি মিলল, এটিও একটি ইতিহাস। একটা রাষ্ট্র তার সর্বোচ্চ নির্মমতার পরে জামিন দেয় একজন কারাবন্দীকে। কিন্তু এই পর্যন্ত কি শেষ? নির্মমতা কি তারপরেও আরো অনেকের জীবনের সৃষ্টি হচ্ছে না? কারাগারে যে হাজার হাজার সাদ্দাম এখনো বন্দী, এক সাদ্দামের মুক্তি মিলেছে বা জামিন মিলেছে, মুক্তি তো নয়। আর যে হাজার হাজার সাদ্দাম রয়েছে, কারো কারো জীবন নিঃস্ব হয়ে গেছে, কারো কারো ব্যবসা বাণিজ্য একেবারে ধ্বংস হয়ে গেছে, কারো কারো পরিবার একেবারে পথে বসেছে। সাদ্দামের মতন আরো অনেকে রয়েছেন। যেমন আমি এর আগে জানিয়েছিলাম যে আমার পাশের ওয়ার্ডে, আমি যখন কারাগারে ছিলাম এই সরকারের সময়, গত 5-6 মাস আগে, তখন ফাহাদ নামে একজন ছিল। তারও ঠিক একই অবস্থা। 1 বছর হয়ে গেছে, তার শিশু সন্তানটাকে এখনো পর্যন্ত বুকে জড়িয়ে নিতে পারেনি। তার সহধর্মিণীকে বলেছে যে তুমি আমার বাচ্চাকে আর জেল গেটে নিয়ে এসো না। আরো অনেক সাদ্দাম তো আছে। বাবার মৃত্যু হয়েছে, মায়ের মৃত্যু হয়েছে 1 বছরের মধ্যে, 18 মাসের মধ্যে, জামিন মিলছে না। সারা দেশের অসংখ্য মানুষের চোখের পানি ঝরতে আমরা দেখেছি। সরকারের বিরুদ্ধে যে তুমুল সমালোচনা মানুষ তো করেছে, মানুষ সহ্য করতে পারেনি। এবং এই যে সমালোচনাটা হয়েছে সেটি কি কারণে বেশি হয়েছে? প্যারোলে মুক্তি দেওয়া হয়নি। প্যারোল তো পরের কথা। এবং নিঃসন্দেহে সেই নির্মমতার তো কোনো সংজ্ঞা নেই। সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল আমরা সব ধরনের চেষ্টা করেছি, কিন্তু সাদ্দামের পরিবারের পক্ষ থেকে সাদ্দামের ছোট ভাই শহীদুল ইসলাম আমাকে জানিয়েছিল প্রথম যে বাগেরহাট জেলা প্রশাসনে তারা আবেদন করেছিল প্যারোলে মুক্তির জন্য, কিন্তু সেখান থেকে কোনো ধরনের সহযোগিতা করা হয়নি। তাদেরকে ন্যূনতম পর্যন্ত এটুকু জানায়নি যে যশোর জেলা প্রশাসনে এটি আবেদন করতে হবে। অথচ স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বড় বড় বিজ্ঞপ্তি দেওয়া হয়, যশোর জেলা প্রশাসন থেকে বিজ্ঞপ্তি দেওয়া হয়, না সাদ্দামের পরিবার মিথ্যাচার করছে, এগুলো অসত্য কথা বলছে। কোনটা অসত্য, কোনটা মিথ্যা, কোনটা নির্মমতা, সেগুলো আমরা খুব ভালো করেই জানি। জামিন পাওয়া তো, যদি কেউ প্রকৃত অপরাধীও হয়, তার তো ন্যূনতম আইনগত অধিকার, কিন্তু সরকার এই 18 মাসে সেটির ধার ধারেনি। জুলাই আন্দোলনের পর যে হাজার হাজার মামলা হয়েছে, হাজার হাজার মানুষকে আটক করা হয়েছে, এর মধ্যে অনেককে একেবারে নিরপরাধ, তারাও যে মাসের পর মাস কারাগারে বন্দী রয়েছে, কি কারণে? এই প্রশ্ন তো এখন মুহুর্মুহু উঠছে। সরকার সেদিক কর্ণপাত করার বিন্দুমাত্র প্রয়োজন মনে করে না। এবং এই যে সাদ্দাম, এই যে হাজার হাজার মানুষ কারাগারে বন্দী, তার মধ্যে অসংখ্য মানুষ রয়েছে নিরাপরাধ,
তাদের সম্মিলিত রূপের একটি দৃষ্টান্ত সাদ্দাম। তার বিরুদ্ধে 11টি মামলা হয়েছে। সব মামলাই কি প্রকৃত মামলা, প্রকৃত কোনো অপরাধের কারণে তার বিরুদ্ধে মামলাগুলো হয়েছে? এবং একটা তো একেবারে ফেক। আমরা দেখেছি যে যেই ঘটনায় একটি মামলা হয়েছে সেই ঘটনার সময় সে ভারতে অবস্থান করছিল। তাহলে নিশ্চয়ই এরকম একাধিক মামলা তার বিরুদ্ধে রয়েছে ফেক, আমরা চোখ বন্ধ করে বলে দিতে পারি। তারপরও সাদ্দাম জামিন পায়নি। জামিন হয়তো পেয়েছে, 8টি মামলায় জামিন পেয়েছিল 11টার মধ্যে, বাকি অবশিষ্ট আরো 3টি মামলা ছিল। 3টি মামলা পরবর্তীতে এসেছে এবং এটি তো আইনের কোথাও নেই। আদালতের থেকে জামিন পাওয়ার পর পর আবার নতুন করে মামলা যাবে, তাকে ছাড়তে হবে, নতুন মামলায় অ্যারেস্ট দেখাতে হবে যদি দেখাতেই হয়। কিন্তু আদালতে শোন অ্যারেস্ট দেখানো হয়। এই যে অসংখ্য মানবতা বিরোধী অপরাধের মানবতা বিরোধী মামলা, আমরা এগুলোকে মানবতা বিরোধী অপরাধ মানবতা বিরোধী মামলাই বলতে চাই। এখন মানবতা এখানে গুমড়ে গুমড়ে কাঁদছে অসংখ্য মানুষের জীবনের সঙ্গে। এইসব মামলার সাথে নিঃসন্দেহে ইউনূস সরকারের প্রতিহিংসা জড়িয়ে রয়েছে। ব্যক্তিগতভাবে আইন উপদেষ্টা নিজের পদবি টিকিয়ে রাখার জন্য তার যে অপচেষ্টা, সেই অপচেষ্টাগুলো রয়েছে। তিনি বলেছেন বিচারকদের উদ্দেশ্যে যে কাউকে যদি জামিন দিতে হয় দেখে শুনে জামিন দিতে হবে। নিম্ন আদালতের বিচারকদের ঘাড়ে কয়টা মাথা যে একজন মন্ত্রী এই কথা বলছেন আর তারা খুব সাবলীলভাবে আইনগত জায়গায় থেকেই তারা মামলা জামিন দিবে। স্বরাষ্ট্র উপদেষ্টা আর এক নির্মম ব্যক্তি। আমরা দেখলাম রোববার তার কাছে যখন সাংবাদিকরা প্রশ্ন করতে গেল, বিষয়টা উত্থাপন করতে গেলেন, তিনি শুনলেনই না, ড্যাম কেয়ার ভাব করে চলে গেলেন। এই ব্যক্তি কি ধরনের নির্মমতার একটা দৃষ্টান্ত আমাদের সামনে উপস্থাপন করলো, তা যদি ওই ভিডিওটা আপনারা কেউ দেখে থাকেন, খুব স্বাভাবিক নিশ্চয় বুঝতে পারছেন। এর সঙ্গে রয়েছে পুলিশের বাণিজ্য। আদালত থেকে জামিন মেলে পুলিশকে ম্যানেজ করতে হয় লাখ লাখ টাকার বিনিময়ে। পুলিশের একাংশের কথা আমি বলছি, নইলে আরো নতুন নতুন মামলা যায়। আবার এমনও হয়েছে সংশ্লিষ্ট থানার কোনো কর্মকর্তাকে লাখ লাখ টাকা দেওয়ার পরও অন্য থানা থেকে মামলা যাচ্ছে। চোর হলেও বেটা ইমানদার, এমন একটা কথা আছে না? ওই থানা থেকে মামলা যাচ্ছে না, তখন পার্শ্ববর্তী থানায় বলা হয় যে অমুক আসামি তো ছাড়া পাচ্ছে, আমার এই থানায় মামলা ছিল, আপনি কোনো মামলা দিবেন কিনা। অসংখ্য রেকর্ড রয়েছে, এগুলোর প্রমাণ রয়েছে। সাদ্দাম তার শিশু সন্তানকে দেখার জন্য, শিশু সন্তানের লাশ গেল, সহধর্মিণীর লাশ গেল জেল গেটে, এক মুঠো মাটি তার ভাইয়ের কাছে তুলে দিয়েছিল। জানাজা অংশ নিতে পারছে না, এই মাটিটুকু যেন তার শিশু এবং সহধর্মিণীর কবরে ছিটিয়ে দেওয়া হয়। এবং এ কথাও আমাদেরকে শহীদুল ইসলাম জানিয়েছে, সাদ্দামের ছোট ভাই। সর্বশেষ তার যে আদালতে হাজিরা ছিল কয়েকদিন আগে, তখন সাদ্দামের পরিবার গিয়েছিল তার শিশু সন্তান সহ, সহধর্মিণী সহ। সেই শিশু সন্তানকে বুকে জড়িয়ে ধরার জন্য পুলিশকে 1000 টাকা খুশি হয়ে দিতেও চেয়েছিল। সাদ্দামের হাতে হ্যান্ডকাপ ছিল। সেই অবস্থায় পুলিশ যখন রাজি হলো না, তার পায়ের উপরে উপুর হয়ে পড়েছিল। বিচারকের কাছে অনুমতি প্রার্থনা করেছিল যে আমার হ্যান্ডকাপটা, মাননীয় স্যার, আমার হ্যান্ডকাপটা খুলে দিতে বলুন, আমি একটু আমার সন্তানকে জড়িয়ে ধরতে চাই। অনুমতি মেলেনি। সাদ্দাম কারাগার থেকে বেরিয়ে এখন কোন মেহেদি রাঙা হাত স্পর্শ করবে? জীবনের সেই একমাত্র অবলম্বন কোথায়? সে কাকে সে বুকে জড়িয়ে ধরবে? আল্লাহ হাফেজ। সাদ্দাম নামের একজন বাগেরহাটের আওয়ামী লীগের সভাপতি, বাগেরহাট জেলার সভাপতি নয়, কোন একটি উপজেলার সভাপতি, তরুণ মানুষ, যুবক মানুষ। তার স্ত্রী এবং পুত্র নিহত হয়েছেন। তাদের মৃত্যুর পর তাকে একবার দেখার জন্য ফেরত দেওয়া হয়নি। মৃত স্ত্রী এবং মৃত পুত্র, শিশুপুত্র জেলখানায় জীবিত পিতাকে দেখতে গিয়েছে।
এই যে অসভ্য সমাজ, অসভ্য রাষ্ট্র, অসভ্য সরকার, এই অসভ্যতার মানদণ্ডটি কোথায়, কিভাবে, কেন এই সমাজকে বিভক্ত করে ফেলছে, এই সমাজকে, এই রাষ্ট্রকে প্যারালাইজ করে ফেলছে। আলটিমেটলি এই রাষ্ট্রও কিন্তু ভাঙনের একটি সুর তৈরি করছে। কেন তৈরি করছে, কেন সেটা একটু দেখেন। 1971 সালে পাকিস্তান যে নিপীড়ন করেছিল পাকিস্তানের একটি অংশের উপর, পাকিস্তান যে অত্যাচার করেছিল পাকিস্তানের একটি অংশের উপর, তাহলে তারই ফলশ্রুতিতে 1971 সালের মহান মুক্তিযুদ্ধ একটি রাষ্ট্র ভেঙে দুইটি রাষ্ট্র হয়ে যায়। বুঝতে হবে, রাষ্ট্র যদি টিকিয়ে রাখতে হয়, সমাজ যদি টিকিয়ে রাখতে হয়, এই সংবিধানের অধীনে যে বাংলাদেশ নামক রাষ্ট্রটিকে যদি টিকিয়ে রাখতে হয়, তাহলে রাষ্ট্রের নির্যাতন, রাষ্ট্রের অনাচার, রাষ্ট্রের নিষ্ঠুরতা, রাষ্ট্রের হিংস্রতা বন্ধ করতে হবে। মানুষে মানুষে হিংস্রতা, দলে দলে হিংস্রতা, দলে দলে মানে এক দলের প্রতি আরেক দলের কুৎসা, এক দলের প্রতি আরেক দলের প্রতিযোগিতা পৃথিবীর নানান দেশে আছে, আমাদের দেশেও ছিল এবং আছে, থাকবে। কিন্তু রাষ্ট্র যখন, নির্দলীয় একটি সরকার যখন রাষ্ট্রে থাকা অবস্থায় এই রকমের অবস্থা, এই রকমের ব্যবস্থা গ্রহণ করে, তখন রাষ্ট্র টিকে থাকতে পারে না। সাদ্দামের কাহিনীটাতে যদি আপনি একটু যান, সাদ্দামের নামে 13টি মামলা হয়েছে। এই 13টি মামলার মধ্যে এই মামলাগুলো সবই হচ্ছে 5 আগস্ট কেন্দ্রিক, অর্থাৎ জুলাই আগস্ট সময়ে 2024 সালে যে গণ আন্দোলন হয়, সেই গণ আন্দোলনে আক্রমণ, হামলা, মৃত্যু, এইসব মামলা। এখন দেখেন ওই সময়ে সাদ্দাম কোথায় ছিল। ওই সময় ছেলেটি সিরিয়াসলি অসুস্থ হয়ে ভারতের একটি হসপিটালে চিকিৎসাধীন ছিল। এটা আমরা বলছি না, সরকারও সেটা জানে, কারণ তার পাসপোর্টের মধ্যে সে সময় সে যে ভারতে বৈধ পথে গিয়েছে এবং কখন ফিরে এসছে তার সিল আছে, সপ্পর আছে, এবং একে একে 8টি আদালতে সেটি উপস্থাপন করা হয়েছে। 8টি আদালত, 8টি মামলায় তার জামিন হয়েছে। কিন্তু জামিন হলে কি হবে? একটি মামলায় জামিন হলে তাকে আরো 2টি মামলা দেওয়া হচ্ছে, 2টি মামলায় জামিন হলে আরো 4টি মামলা দেওয়া হচ্ছে, এইভাবে তাকে 13টি মামলা দেওয়া হলো। এই 13টি মামলা মাথায় নিয়ে সে যখন জেলে, মামলাগুলো কি? চুরি, ছেঁচড়ামি, ভাঙচুর, উমকের বাড়ি লুট, এই রকমের মিথ্যা মামলা। এই মামলাগুলোতে জামিন হওয়াটা একদম সহজ ছিল, কিন্তু তাকে 8টিতে জামিন দেওয়ার পরও আরো 5টি মামলা দিয়ে জেলখানার ভিতরে বেঁধে রাখা হলো। জেলখানার ভিতরে বেঁধে রাখলে কথা ছিল তার 2 পায়ে ডান্ডা বেরি পরানো ছিল, 2 হাতে তাকে পরানো ছিল, শিকল পরানো ছিল। এই অবস্থায় তার একটি পুত্র সন্তান জন্ম লাভ করে আজ থেকে 9 মাস আগে। মৃত্যুর সময় এই পুত্র সন্তানটির বয়স ছিল 9 মাস। তার এই পুত্র সন্তান তাকে দেখতে আদালতে গিয়েছিল তার মায়ের সাথে, মৃত মায়ের সাথে, যে মা এখন আর পরবাসী। সে মা একদিন এই পুত্র সন্তানকে নিয়ে গিয়েছিল আদালতে, যেদিন সাদ্দামকে আদালতে আনা হয়েছিল। সাদ্দামের ভাই টেলিভিশনে এসে বললেন যে আমরা আকুতি বিনতি করেছি, সাদ্দাম পুলিশের পায়ে ধরেছে, ভাই আমার 2টা পায়ের হাতের মধ্যে একটা হাতের শিকল একটু খুলে দাও, আমি আমার এই শিশুপুত্রটিকে একটু বুকে নিতে চাই, একটু আদর করতে চাই। তার কথা রাখা হয়নি। তারপর আদালতে যখন শুনানি হচ্ছিল, তখন সাদ্দাম বারবার জাজ সাহেবকে বলছিলেন, ম্যাজিস্ট্রেটকে বলছিলেন, স্যার আমার একটু কথা আছে। সে কথাটি কি কথা? তিনি বললেন, স্যার আমার একটা হাত একটু খুলে দেন, আমি আমার ছেলেটাকে একবার আলিঙ্গন করতে চাই, আমি একজন পিতা, আমার এই সন্তানের জন্ম হয়েছে আমি যখন জেলখানার অন্ধপ্রকোষ্ঠে, আমি এই ছেলেটিকে একবার একটু বুকের সাথে লাগাতে চাই। কিন্তু পারেনি। জাজ বললেন, ম্যাজিস্ট্রেট বললেন, আপনি লিখিত বলতে হবে। তিনি লিখিত বলেছেন, সেই লেখা কারো কর্ণকুহরে প্রবেশ করেনি। তারপর এই সাদ্দামের স্ত্রী দিনের পর দিন আদালতে যাচ্ছে, দিনের পর দিন থানায় যাচ্ছে, দিনের পর দিন জেলখানায় যাচ্ছে। সাদ্দামের কোনো মুক্তি নেই। সাদ্দাম নিম্ন মধ্যবিত্ত ঘরের একটি ছেলে। আপনারা কথায় কথায় শুনবেন আওয়ামী লীগের একটা ওয়ার্ডের কর্মী নাকি কোটি কোটি টাকার মালিক, অথচ এই সাদ্দামের বাচ্চা, এই সাদ্দামের স্ত্রী 3 বেলা খাইতে পেতেন না। তার কোনো
ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়নি, তার কোনো ব্যাংক অ্যাকাউন্ট সরকার সিজ করেনি, তারপরও তাদের খাওয়ারের পয়সা নেই, উকিলকে দেওয়ার পয়সা নেই, ঘুষ দেওয়ার পয়সা নেই। যার কারণে ফ্রাস্ট্রেটেড হয়ে সাদ্দাম প্রথমে তার এই 9 মাসের পুত্র সন্তানকে হত্যা করে নিজে আত্মহত্যা করে। তিনি আসলে নিজেই আত্মহত্যা করতে চেয়েছিলেন, কিন্তু তিনি বিশ্বাস করতে পারেননি এই নির্দয় সমাজ, এই রাষ্ট্র এই শিশুটির দায় নেবে না। তাই তিনি তার বুকের দলকে আগে হত্যা করলেন, তারপরে নিজেও মারা গেলেন। মারা যাওয়ার পর সাদ্দামের পক্ষ থেকে, তার পরিবারের পক্ষ থেকে আবেদন করা হলো একটি ফেরলের। ফেরল মানে হচ্ছে শুধুমাত্র জানাজায় অংশগ্রহণ করার জন্য 2 ঘন্টা 3 ঘন্টা অথবা 4 ঘন্টার জন্য মুক্তি। সেটি মেলেনি। কেন মেলেনি? কারণ তাকে গ্রেপ্তার করা হয়েছিল কোত্থেকে? গোপালগঞ্জ থেকে। আপনারা জানেন পদ্মা সেতুর ওপারে বাগেরহাট থেকে গোপালগঞ্জের দূরত্ব খুব কাছে, সেটা একদম লাগোয়া উপজেলা বা জেলা আপনি বলতে পারেন। সেই কারণে যখনই পুলিশের দৌড়ানি খায়, পুলিশের দাবরানি খায়, তখন গোপালগঞ্জে সেখানে গুগু কম, আওয়ামী লীগের মানুষ বেশি, বিএনপি জামাতের দৌরাত্ম কম, সেই জন্য অনেকেই কেউ আশ্রয় নিয়েছিল সেখানে। সেই আশ্রয় থেকে তাকে অ্যারেস্ট করে জেলখানায় নেওয়া হয়েছে, এবং সেই জন্য বলছে তাকে জামিন দেওয়া যাবে না, কারণ সে গোপালগঞ্জের। যেমনটি করেছিল 1971 সালের পাক বাহিনী, বলছে এরা বাংলাদেশের